রাসেল ভাই, সোহেল ভাই, মনি ভাই সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। সবাই একটু কমেন্ট দেন তো যে ভয়েস এবং ভিডিও সব শতভাগ ঠিক আছে কিনা। কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে আমাকে জানান। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। আজকে হচ্ছে চতুর্ভুজের উপরে চতুর্থ ক্লাস। সবাই ঝটপট একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব শতভাগ ঠিক আছে কিনা। রাসেল ভাই, মনি ভাই, সোহেল ভাই, আবির ভাই, সুমন ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মুন্নি বলছে ঠিক আছে, অভিজিৎ বলছে ঠিক আছে, আশিকুর বলছে ঠিক আছে, নজরুল ইসলাম, রানী সরকার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। যাক, সব কিছু যদি ঠিক থাকে তবে ক্লাস শুরু করি। সবাইকে আবারও বলবো, সব ফেসবুক যারা কি ক্লাস নেয় ফেসবুকে লাইভে একটু ঝামেলা থাকে, বিশেষ করে ভয়েস ভিডিওতে। কোথাও যদি কখনো ঝামেলা টের পান আমাকে জানাবেন, প্রয়োজনে লাইভটা কেটে আমি আবার ঢুকবো। আজকে হচ্ছে চতুর্ভুজের উপরে চতুর্থ ক্লাস, আজকেই শেষ ক্লাস। আর এই 4টা ক্লাসে আমি যা কিছু দেখাবো, ব্যাংক বলেন বিসিএস বলেন, এগুলোই আসবে, এর বাইরে কিছু আসবে না। খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। সব ঠিক আছে? আশিক, ওয়ালাইকুম সালাম। ভয়েস ভিডিও সব যদি ঠিক থাকে আমার ক্লাসটা আপনারা সবাই একটু শেয়ার করবেন আপনাদের ভাই বোন বন্ধু যারা ব্যাংক বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে। একটু 2-4 মিনিট অপেক্ষা করব, একটা ছোট ভাই বোন আছে নতুন, ও চলে আসুক আমাদের এই ক্লাসে। অনেক বেশি স্টুডেন্ট থাকলে আপনাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন তৈরি হবে। যাক, যদি সব কিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করি। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মে কয়েকজন নতুন ছোট ভাই বোন গতকাল এবং আজকে জয়েন করছে, তাদেরকে অভিনন্দন এবং তাদেরকে আমি বলবো আমার গাইডলাইন ফলো করতে এবং নিয়মিত ক্লাস নোট সাবমিট করতে। আজকে হচ্ছে চতুর্ভুজের উপরে চতুর্থ ক্লাস। অলরেডি আমি 3টা ক্লাস দিয়েছি, আর এই 4টা ক্লাসে আমি যা দেখাচ্ছি চতুর্ভুজে ব্যাংক বলেন বিসিএস বলেন, এর বাইরে কোনো কিছু আসবে না, কারণ এর বাইরে কোনো কিছু নাই। আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স যা কিছু আছে সব দেখিয়ে দিতে, বিশেষ করে ব্যাংক এবং বিসিএসের জন্য। শুধু ব্যাংক বিসিএস নয়, যারা প্রাইমারি নিবন্ধনের আছে আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকেও নিয়ে আসতে পারেন, তারা এখানে যে বেসিক ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারে। তো আগে জব পরে সব আমার এই স্লোগানের ভিত্তিতে ক্লাস হচ্ছে। আমার ক্লাসগুলোতে হাসি ঠাট্টা তামাশা এইগুলো একটু কম হয়, কারণ আমি বিশ্বাস করি যে কোনো কিছুর বিনিময়ে আগে আপনাদের একটা জবে ঢুকতে হবে। তার জন্য আমি একটু সিরিয়াস, আপনারাও একটু সিরিয়াস হন, ভালো একটা জব নেন, তারপরে হাসি ঠাট্টা তামাশা অনেক কিছুই করা যাবে। আমি দেখতে পাচ্ছি অনেক ছোট ভাই বোন আমার সাথে জয়েন করছে। সৌমেন কীর্তনিয়া অনেক বড় একটা স্টিকার দিছে, ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে। খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আর আপনাদের ভালো মন্দ যা কিছু জানার কমেন্ট দিবেন কিংবা ইনবক্স করবেন আমাকে। যখন যা কিছু দরকার, যে কোনো কিছুর প্রয়োজনে, যে কোনো গাইডলাইনের জন্য আমাকে যে কোনো সময় ইনবক্স করবেন অথবা কমেন্ট দিবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য শতভাগ সত্য, সুন্দর এবং শুদ্ধ গাইডলাইন আপনাদেরকে করার। তো কথা না বাড়িয়ে সোজা চলে যাই গণিতে। আজকে হচ্ছে চতুর্ভুজের উপরে চতুর্থ ক্লাস। প্রথম গণিতটা আমার হাতে কি আছে খেয়াল করেন। প্রথম গণিতটা আছে, এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। একটা স্কোয়ার আছে যেটা ইনস্ক্রাইবড আছে একটা সার্কেলের মধ্যে। এই জায়গাটা আমরা যেন কখনো ভুল করি না, সার্কেল এবং স্কোয়ার যেন উল্টে না যায়। বলা হয়েছে এ স্কোয়ার
ইজ ইনস্ক্রাইবড। একটা স্কোয়ার ইনস্ক্রাইবড আছে একটা সার্কেলের মধ্যে। খেয়াল করেন, এরকম একটা সার্কেল আছে, এরকম একটা সার্কেল আছে, যে সার্কেলের মধ্যে একটা স্কোয়ার ইনস্ক্রাইবড আছে। ঠিক এইরকম একটা স্কোয়ার ইনস্ক্রাইবড আছে। আমার সুবিধা মতো আমি আঁকলাম, যদি এটা বাঁকা হয়ে গেছে একটু বেশি। একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার ইনস্ক্রাইবড আছে, এটা আছে স্কোয়ার, বাইরে আছে একটা সার্কেল। ডায়ামিটার 2, তাহলে কি বলছে? এ সার্কেল অফ ডায়ামিটার 2। এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে আমার 2। এই সার্কেলের ডায়ামিটার, ডায়ামিটার মানে কি? ব্যাস। এই ব্যাসটা হচ্ছে আমার টোয়াইজে। সার্কেলের ডায়ামিটার হচ্ছে আমার টোয়াইজে, টোয়াইজ এ। সার্কেলের ডায়ামিটার হচ্ছে টোয়াইজে। এরপরে বলা হয়েছে অ্যানাদার স্কোয়ার। আচ্ছা, আমি তাহলে দেখি এই জায়গাটুকুন আগে বোঝার চেষ্টা করি। একটা সার্কেল আছে, তার মধ্যে একটা স্কোয়ার আছে, এবং এই সার্কেলের ডায়ামিটার মানে সার্কেলের ব্যাস হচ্ছে টোয়াইজে। এগুলো যদি আপনারা প্র্যাকটিস না থাকে তাহলে পরীক্ষার হলে আপনারা কখনো করতে পারবেন না, কিংবা করতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ আপনারা বুঝবেনই না যে এগুলো আসলে কীভাবে ড্র করতে হয় বা কীভাবে ড্র করতে হবে। প্র্যাকটিস থাকতে হবে। তো একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারের, স্কোয়ার না বলছে সার্কেলের ডায়ামিটার হচ্ছে টোয়াইজে। খেয়াল করেন, এই যে হচ্ছে একটা সার্কেল, আর এটা হলো আমার সার্কেলের কি ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। এখানে আছে আমার একটা স্কোয়ার, তাহলে এটা হলো আমার সার্কেলের ব্যাস। এটা যদি সার্কেলের ব্যাস হয় তাহলে এটা খেয়াল করেন, যেটা সার্কেলের ব্যাস সেটা হচ্ছে স্কোয়ারের ডায়াগোনাল মানে কর্ণ। তাহলে খেয়াল করেন, এই যে স্কোয়ারটা আছে মাঝখানে, এই স্কোয়ারের কর্ণ বা ডায়াগোনাল হচ্ছে টোয়াইজ এ। সার্কেলের যা ডায়ামিটার স্কোয়ারের তাই ডায়াগোনাল, সার্কেলের যা ব্যাস স্কোয়ারের তাই হচ্ছে কর্ণ। বলা হয়েছে অ্যানাদার স্কোয়ার, অন্য একটা স্কোয়ার ইজ সার্কামস্ক্রাইবিং দ্য সার্কেল। অন্য একটা স্কোয়ার এই সার্কেলটাকে আঁকড়ে ধরে রাখছে, সার্কামস্ক্রাইব মানে চারিদিক থেকে ঘিরে রাখছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া অফ দ্য আউটার অ্যান্ড ইনার স্কোয়ার কম্বাইন্ড 8 ব্যাংকে আসছে 18 সালে। খুবই গুরুত্বপূর্ণ, কম্বাইন্ড 8 ব্যাংকে আসছে 18 সালে। বলছে যে এর বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে এই ভিতরের স্কোয়ার এবং এই বাইরের স্কোয়ার এর মাঝের ক্ষেত্রফল কত? কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া, এরিয়া ক্ষেত্রের ডিফারেন্স পার্থক্য বের করতে বলছে, অফ আউটার অ্যান্ড ইনার স্কোয়ার সার্কেল। আউটার সার্কেলের ক্ষেত্রফল থেকে ভিতরের সার্কেলের ক্ষেত্র, সরি সার্কেল না, এখানে বলছে স্কোয়ার। আউটে বাইরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ার থেকে ভিতরের স্কোয়ারের ক্ষেত্রফল বাদ দিলে হবে আমার ডিফারেন্স। যেমন মনে করেন এখানে বড় একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে 100, এখানে ছোটো একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে 40। তাহলে দুইটার ডিফারেন্স কত? দুইটার ডিফারেন্স হচ্ছে 60, মানে বড়টার থেকে ছোটোটা মাইনাস করতে হবে। ডিফারেন্স মানেই তো মাইনাস। তাহলে মাইনাস করার জন্য আমরা কি করব? আগে এই ছোটো যে স্কোয়ার আছে এই ছোটো স্কোয়ারের ক্ষেত্রফলটা বের করি। ভিতরে যে ছোটো স্কোয়ারটা আছে এই স্কোয়ারের ক্ষেত্রফল কি? আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে, আমি দেখাইছি খুব সুন্দর করে, স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে আমার হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল। এটা যদি স্কোয়ারের কর্ণ টোয়াইজে হয়, এখানে স্কোয়ারের আরেকটা কর্ণ আছে সেটাও টোয়াইজে, তার মানে হাফ ইন্টু টোয়াইজে ইন্টু টোয়াইজে। তাহলে 2 কাটা দিলে এখানে থাকে টোয়াইজ এ স্কোয়ার, এটা হয় টোয়াইজ এ স্কোয়ার। তাহলে এই যে ভিতরে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটার ক্ষেত্রফল হচ্ছে টোয়াইজ এ স্কোয়ার। এরপরে বলছে কি যে এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে ঘিরে রাখছে এবার আরেকটা স্কোয়ার বাইরের দিক থেকে সার্কামস্ক্রাইব করে রাখছে, ঠিক বাইরের থেকে স্পর্শ করে যাবে এইরকম, তাই না? এই সার্কেলটাকে অন্য একটা স্কোয়ার সার্কামস্ক্রাইব করে রাখছে, মানে পুরো চারিদিক থেকে ঘিরে রাখছে। তাহলে বলছে, তাহলে এই যে বাইরে যে স্কোয়ারটা আছে খেয়াল করেন,
এই যে বাইরে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারের দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা হলো এই স্কোয়ারের দৈর্ঘ্য, এটা হলো আমার এই স্কোয়ারের দৈর্ঘ্য। খেয়াল করেন এটা হলো আমার এই স্কোয়ারের দৈর্ঘ্য। এখন স্কোয়ারের দৈর্ঘ্য যা তা হচ্ছে এই ছোট স্কোয়ারের কর্ণ বা এই বৃত্তের ডায়ামিটার। তাহলে আমরা কি দেখলাম, এইটা হচ্ছে আমার ছোট স্কোয়ারের কর্ণ, যেটা ছোট স্কোয়ারের কর্ণ সেটা হচ্ছে বড় স্কোয়ারের বাহু। তাহলে বড় স্কোয়ারের বাহু কি, ছোট স্কোয়ারের কর্ণ হচ্ছে টুয়াইজে, তাহলে বড় স্কোয়ারের বাহু হবে আমার টুয়াইজে। বড় স্কোয়ারের বাহু যদি হয় টুয়াইজে, তবে বড় স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে টুয়াইজে তার হোল স্কোয়ার। এক বাহুর স্কোয়ার মানে ক্ষেত্রফল, তার মানে আমরা লিখতে পারি 4a স্কোয়ার। তাহলে খেয়াল করেন ছোট স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে টুয়াইজে স্কোয়ার আর বড় স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, 4a স্কোয়ার থেকে টুয়াইজে স্কোয়ার বাদ দিলে আমরা পাই টুয়াইজ a স্কোয়ার। এটা হচ্ছে বড় স্কোয়ারের ক্ষেত্রফল, এটা হচ্ছে ছোট স্কোয়ারের ক্ষেত্রফল। তার মানে এই দুইটা স্কোয়ারের ক্ষেত্রফলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, পার্থক্য হচ্ছে টুয়াইজ এ স্কোয়ার, আর এই টুয়াইজ এ স্কোয়ারই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ, কম্বাইন্ড 8 ব্যাংকে আসছে 18 সালে। অভিজিৎ অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি টুয়াইজ এ স্কোয়ার। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আলফাজ ভাই অ্যান্সার দিছে টুয়াইজ এ স্কোয়ার। প্রিন্স অ্যান্সার দেন, রায়হান অ্যান্সার দেন, দেবব্রত অ্যান্সার দেন, সাইমা অ্যান্সার দেন। সাইমা ভালো আছি বইনে, সাইমা খুব ভালো করতেছো। ওয়াহিদা জান্নাত, মুন্নি বইনে অ্যান্সার দেন। তাহলে এবার আসি আমরা নেক্সটে। আলফাজ ভাই একটা লাভ রিয়াক্ট দিল, এটা রাখছি আমি হচ্ছে কম্বাইন্ড, এটা হচ্ছে আমার কম্বাইন্ড 4 ব্যাংকে অফিসার আসছে 19 সালে। এটা HW রাখছি, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। যে অঙ্কগুলো আমি করাইছি কিংবা তুলনামূলক একটু সহজ, এটা আমি করাইছি পূর্বের ক্লাসে। তাহলে এটা আসেন কি বলছে, এখানে বলা হয়েছে 80 ফুট দীর্ঘ এবং 60 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের ঠিক মাঝখানে 5 ফুট বিস্তৃত দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2টি রাস্তা আছে। খেয়াল করেন 80 ফুট দৈর্ঘ্য, 80 ফুট হচ্ছে আমার দৈর্ঘ্য এবং 60 ফুট হচ্ছে আমার প্রস্থ। 80 ফুট দৈর্ঘ্য এবং 60 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের মাঝ বরাবর 5 ফুট, কি বলছে, মাঝ বরাবর 5 ফুট বিস্তৃত দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2টি রাস্তা আছে মাঝ বরাবর। খেয়াল করেন 5 ফুট বিস্তৃত, এই যে একটা রাস্তা যার দৈর্ঘ্য হচ্ছে আমার 5 ফুট, আর এই যে একটা রাস্তা যার দৈর্ঘ্য হচ্ছে আমার 5 ফুট, এটার দৈর্ঘ্য হচ্ছে আমার 5 ফুট, এটার দৈর্ঘ্য হচ্ছে আমার 5 ফুট, আর এটার দৈর্ঘ্য হচ্ছে আমার 5 ফুট, 2টা রাস্তা। তাহলে খেয়াল করেন 80 ফুট দৈর্ঘ্যের বাগান, 60 ফুট প্রস্থের বাগান, 80 ফুট দৈর্ঘ্য এবং 60 ফুট প্রস্থের বাগান, মাঝখান থেকে 5 ফুট চওড়া 2টি রাস্তা আছে। বলা হয়েছে প্রতি বর্গ ফুট 25 টাকা হারে ওই রাস্তা ঢালাই করতে, এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, এই রাস্তাটুকুন ঢালাই করতে কত টাকা খরচ হবে। এটা 29তম BCS লিখিততে আসছে, 29তম BCS লিখিত আসছে। তো 25 টাকা বর্গফুট হারে কত টাকা খরচ হবে সেটা বের করতে হলে আমাকে আগে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করি, রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করব, খেয়াল করেন এই যে রাস্তাটা আছে, এই যে উপর দিক থেকে নিচের দিক, খেয়াল করেন এই যে রাস্তাটা আছে উপর দিক থেকে নিচের দিক, এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে আমার 60 আর দৈর্ঘ্য হচ্ছে আমার 60, কারণ এইটা 60, এটা 60 হলে এটাও 60, আর প্রস্থ হচ্ছে আমার 5, কারণ এখানে বলছে রাস্তার বিস্তৃতি হচ্ছে 5। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে আমার 60 × 5। এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে, এটা আয়তাকার ক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ 60 × 5।
আর এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে, এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে আমার 80, এই যে 80, দৈর্ঘ্য হচ্ছে 80 এবং প্রস্থ হচ্ছে আমার 5। তার মানে এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে আমার 80 × 5। এইটা হলো আমার এই রাস্তার ক্ষেত্রফল, আর এইটা হলো আমার এই রাস্তার ক্ষেত্রফল। এইটা দুই রাস্তার ক্ষেত্রফল যোগ করলাম। এখন এই রাস্তাটা আমি যখন টাইলস করব তখন এই জায়গাটা কিন্তু আমার অটোমেটিক টাইলস করে ফেলছি, পুরাটা মনে করেন এই রাস্তা আমি টাইলস করে ফেলছি। তো এই রাস্তাটা আমি যখন টাইলস করে ফেলছি, এই রাস্তাটা আবার যখন টাইলস করতে করতে এই পর্যন্ত আসলাম, এই জায়গাটা টাইলস করার দরকার হবে না, এখান থেকে টাইলস করতে করতে আমি এই পর্যন্ত আসব, এটা অলরেডি টাইলস হয়ে গেছে, এখান থেকে আমি আবার টাইলস করতে করতে এদিকে যাব, অর্থাৎ এই জায়গাটা দ্বিতীয়বার টাইলস করতে হবে না। তাহলে এই জায়গাটুকুনির ক্ষেত্রফল কত? এই জায়গাটুকুনির ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য 5, প্রস্থ 5, 5 × 5 = 25, এই 25 বাদ যাবে, 5 × 5 = 25, 25 বাদ যাবে। তাহলে এই রাস্তা আর এই রাস্তার ক্ষেত্রফল হলো আমার এইটা। কারণ এই জায়গাটুকুন আমি এই রাস্তার সাথে যখন একবার নিব, এই রাস্তার সাথে যখন একবার নিব, তখন এই জায়গাটুকুন দুইবার ওভারল্যাপিং হবে, দুইবার নেবার দরকার নেই, আমার একবার নিলেই হবে। তাহলে এটা হলো আমার এই দুইটা রাস্তার ক্ষেত্রফল। 530, 530 মানে 300 + 5 × 8 = 40, মানে 400 - 25, 4 আর 3 700 থেকে 25 গেলে 675। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 675 বর্গফুট। প্রতি বর্গফুটে 25 টাকা। তাহলে 675কে আপনি 25 দিয়ে গুণ দেন, 675 × 25 কত হয়? 6 × 25 = 150, মানে 150, 0 0 7 × 25 হচ্ছে 7 × 25 হচ্ছে 175, 0 প্লাস 5 × 25 হচ্ছে 125, তার মানে 15,000, 16,000, 700, 875, 16,875 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 675 × 25 = হয় আমার 16,875। আর এই যে গুণটা কিভাবে করলাম, এই গুণটা আমি অনেক ক্লাসে দেখাইছি, পূর্বের অনেক ক্লাসের মধ্যে আমি এই গুণগুলো সুন্দরভাবে দেখাইছি, সাথে থাকেন, আস্তে আস্তে শিখেন। 16,875 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। মুন্নি, আলফাজ, অভিজিৎ, মুন্নি 16,875 বুঝলে কমেন্ট দিবেন, মানে অ্যান্সার দিবেন, আর যদি না বুঝেন তাহলে কমেন্ট দিবেন যে বুঝি নাই। সৌমেন, কীর্তনিয়া, তাহলে এবার আসি নেক্সট ম্যাথে। ভালো লাগতেছে না ম্যাথ? আজকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, বেশিরভাগ ম্যাথগুলো অ্যাডভান্স না, আমার কাছে কোনো ম্যাথই অ্যাডভান্স না, সব ম্যাথই আমার কাছে সহজ লাগে। আর আমি যখন করাই তখনও দেখবেন আপনাদের কাছে সব ম্যাথ সহজ লাগে, কিন্তু এই ম্যাথগুলোর মধ্যে যে ম্যাথগুলো একটু বেশি সহজ সেই ম্যাথগুলো আপনাদেরকে আমি HW দিই, কিন্তু আপনারা পারেন না, কিংবা সেলফ টাস্ক দেই। এখানে যতগুলো ম্যাথ আছে একটা ম্যাথ করতে দেবো, আপনারা কেউ করতে পারবেন না, বা পারলেও দেখা যাবে দুইটা দিলে একটা ভুল করছেন। মানে কথা হলো এই ধরনের ম্যাথ আপনারা পারেন, কিন্তু অনুশীলন না থাকার কারণে পারেন না। তাহলে আসেন নেক্সট ম্যাথে। দেখেন এই ম্যাথটা ছিল গতকালকে একেবারে শেষ নাম্বার ম্যাথটা, 25 নাম্বার ম্যাথটা। সময় স্বল্পতার কারণে আমি করাতে পারিনি, আমি রেখে দিয়েছিলাম, আপনাদের কিন্তু দেখাইছিলাম, HW দিয়েছিলাম, সেলফ টাস্ক দিয়েছিলাম, বাসায় করতে দিয়েছিলাম। করছেন কিনা জানি না। দেখেন কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, এই পরিসীমাটা হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। কর্ণদ্বয়ে, এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ, এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা এই চারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার বড়। আবার বলি, এখানে দুইটা কর্ণ আছে, মানে লাল দাগ, এই কর্ণ দুইটার সমষ্টি যা, তার থেকে এই আয়তাকার ক্ষেত্র, মানে এই চারটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এই চারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার বেশি। ক্ষেত্রটির ক্ষেত্রফল 48। এই যে ভিতরে যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার 48, 48।
এটা যদি 48 48 তবে তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। গতকাল আমি দেখিয়েছিলাম যে এই অঙ্ক যদি প্রিলিমিনারিতে আসে তাহলে আমরা ব্রেন থেকে থিঙ্ক করব 48। 48 কত হতে পারে? 48কে আমরা লিখতে পারি, খেয়াল করেন, 48কে লিখতে পারি আমরা 4 12 48, 6 8 48, এরকম কাছাকাছি আসবে, 3 16 48। কোনটায় মিলে? এইটার সাথে মিলে যায়, খেয়াল করেন। এটার ক্ষেত্রফল যেহেতু 48, তার মানে এর দৈর্ঘ্য প্রস্থ হতে পারে 8 এবং 6। 8 এবং 6 যদি দৈর্ঘ্য প্রস্থ হয় তবে এই কর্ণটা হয় আমার 10। এটা একটা সমকোণী ত্রিভুজ, দৈর্ঘ্য 8 প্রস্থ 6, তার মানে কর্ণ হবে 8 8 64, 6 6 37, 100। 100 এর রুট করলে 10, তার মানে কর্ণটা হচ্ছে আমার 10। কর্ণটা যদি 10 হয় তাহলে খেয়াল করেন এটার পরিসীমা কত হবে? 8 আর 6 14। এই দুইটা বাহু হলো আমার এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু হলো 14। তাহলে পরিসীমা হবে 4টা বাহু, মানে পরিসীমা হবে আমার 28। একটা কর্ণ যদি 10 হয়, দুইটা কর্ণ হবে আমার 20। 28 বিয়োগ 20 মানে হচ্ছে 8, এই যে হচ্ছে 8। তার মানে অঙ্কের অ্যান্সার মিলে গেছে। আর আপনি এটার ক্ষেত্রফল কত? 48। খেয়াল করেন ক্ষেত্রফল হচ্ছে 48। 48 সমান সমান আমি লিখতে পারি 4 12 48। 4 12 48। ব্রেন থেকে থিঙ্ক করতেছি, তাহলে এটা যদি 4 নেই, এটা যদি 12 নেই, তাহলে কিন্তু আমি এখানে কর্ণ পাবো না। 12 12 144 আর 4 4 16, 144 আর 16 170, 160। 160-এর রুট করলে কিন্তু কর্ণ পাওয়া যায় না, এগুলো সব রাউন্ডে আসবে। তার মানে আমরা যদি ব্রেন থেকে থিঙ্ক করি, যেহেতু বলছে এটা ক্ষেত্রফল 48, তার মানে একটা বাহু যদি আমরা 6 ধরি আর একটা বাহু যদি 8 ধরি, তবে এই কর্ণটা হয় আমার অটোমেটিক 10। তাহলে এটা পরিসীমা হয় 8 আর 6 14, 14 দুগুণে 28, পরিসীমা হয় আমার 28। আর দুইটা কর্ণ হচ্ছে 10 10 20, মাইনাস করলে হয় 8, এই যে হচ্ছে 8। তার মানে দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে আমার 8 আর প্রস্থ হচ্ছে আমার 6। এটা হচ্ছে আমরা কালকে ব্রেন থেকে করছিলাম, তাই না? অ্যান্সার দেন 8 আর 6। এখন এই অঙ্কটা কিন্তু ব্রেন থেকে করলাম যখন প্রিলিমিনারিতে আসলো। এই অঙ্কটা আসছে 37তম লিখিতে। যখন লিখিতে আসবে অর্থাৎ রিটেনে আসবে, তখন কি আমরা এই পদ্ধতিতে করতে পারবো? পারবো না। আমাদের কন্ডিশন অনুযায়ী এটিকিউ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুযায়ী আমাদেরকে এটা ভেঙে বুঝিয়ে দিতে হবে। শোয়িং এভরি স্টেপস, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে আপনাকে প্রমাণ করে দিতে হবে। একটি আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য যদি হয় এক্স, প্রস্থ হবে আমার ওয়াই, তাহলে ক্ষেত্রফল বলছে আমার 48। তার মানে আমি বলতে পারি এক্স ওয়াই সমান সমান হচ্ছে 48। দৈর্ঘ্য যদি এক্স ধরি আর প্রস্থ যদি ওয়াই ধরি, তবে ক্ষেত্রফল হয় আমার 48 এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াই মানে হচ্ছে 48। দ্বিতীয় শর্তে বলছে, দ্বিতীয় শর্তে কি বলছে? পরিসীমা, পরিসীমা, এটার পরিসীমা কি? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটার পরিসীমা হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে কর্ণ কি হবে? কর্ণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। সমকোণী ত্রিভুজ, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে কর্ণ হবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ওভার পিথাগোরাসের সূত্র। অতিভুজের স্কোয়ার সমান সমান অপর দুই বাহুয়ের স্কোয়ার। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, কর্ণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই কর্ণটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট হয়, এই কর্ণটাও হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। বলছে কর্ণদ্বয়ের সমষ্টি মানে দুইটা কর্ণ, তাহলে দুইটা কর্ণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট গুণ 2। এই যে একটা কর্ণ 2 দিয়ে গুণ করলাম মানে দুইটা কর্ণ।
এখানে বলা হয়েছে যে মাঝখানে সমান সমান চিহ্ন দিলাম, এই সমান সমানটা কি কারেক্ট? কারেক্ট না। বলা হয়েছে যে পরিসীমা হচ্ছে কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। এই পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 বেশি, এই পরিসীমা 8 বেশি। তাহলে যেহেতু পরিসীমা 8 বেশি, সেহেতু আমি কি করব, এই পরিসীমা থেকে 8 মাইনাস করে দেব। তাহলে কি হবে? তাহলে এই দুইটা সমান সমান হবে। 37তম বিশেষ মাত্র কদিন আগে গেছে, লিখিতেতে আসছে। পরিসীমা হচ্ছে কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা 8 বেশি। যেহেতু পরিসীমা 8 বেশি, তার মানে 8 বড়, এই 8 মাইনাস করে দিলে সমান সমান হয়ে যাবে। এই জায়গা থেকে আমরা কাটাকাটি করি। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, সবগুলো কাটা যায়। মানে 2 কমন নিয়েছি, অথবা 2 দিয়ে সবগুলোকে ভাগ করছি। তাহলে এখানে থাকে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস 4, এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। এদিক থেকে আমি এখন এটা হলো, এটা পাইলাম। এবার এদিক থেকে আমি যদি রুট উঠাই দিই, খেয়াল করেন, এদিক থেকে আমি যদি রুট উঠাই দিই, তবে এদিকে আমার স্কোয়ার হয়ে যাবে। এবার আমি এটা সূত্র লিখি। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস টোয়াইজ বি সি প্লাস টোয়াইজ সি এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস টোয়াইজ বি সি প্লাস টোয়াইজ সি এ। খুব গুরুত্বপূর্ণ এই সূত্রটা। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টোয়াইজ এ বি প্লাস টোয়াইজ বি সি টোয়াইজ সি এ। এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমি এই যে লিখছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডান পাশে রাখছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায়, তাহলে মাঝখানে থাকলো আমার এইটুকুন সমাধান করলে আমার জাস্ট যোগ বিয়োগ করলে এক্স সমান সমান সম্ভবত আমার কত আসছিল? এক্স সমান সমান 8 আসে। ছয়টা, হ্যাঁ, এক্স সমান সমান 8 আসে। সরি এইটুকুন সমাধান করলে আমার এই যে এক্স স্কোয়ার কাটা গেলে, এদিক থেকে ওয়াই স্কোয়ার বাদ গেলে, এইটুকুন সমাধান করলে আমার এক্স প্লাস ওয়াই সমান সমান আসে 14। এক্স প্লাস ওয়াই সমান সমান আসে 14। এটুকুন করলে আমার এক্স প্লাস ওয়াই সমান সমান আসে 14। এখানে আমি দুইটা শর্ত পাইছি, খেয়াল করেন। দুইটা শর্ত হলো এক্স ওয়াই সমান সমান 48, ক্ষেত্রফল এক্স ওয়াই সমান সমান 48। আর এই দ্বিতীয় শর্ত করতে 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 এসে এখানে পাইলাম এক্স প্লাস ওয়াই সমান সমান 14। এক্স ওয়াই সমান সমান 48, এক্স প্লাস ওয়াই সমান সমান 14। দুইটা সংখ্যা যোগ করলে 14 হয়, গুণ করলে 8 হয়, 48 হয়। সেই সংখ্যা দুইটি কত? 8 এবং 6। 8 আর 6 যোগ করলে 14 হয়, 8 আর 6 গুণ করলে 48 হয়। এটা আমি ব্রেন থেকে বুঝলাম, মুখে মুখে থিঙ্ক করলাম। ব্রেন থেকে থিঙ্ক করলাম, মুখ দিয়ে বললাম, কিন্তু আমাকে এখানে দেখাতে হবে। কালকে আমি দেখাইছি যে এক্স ওয়াই সমান সমান যদি 48 হয় আর এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 14 হয়, তবে মানটা আমি কীভাবে বের করবো? যেমন এখান থেকে এক্স সমান সমান লিখতে পারি 48/y। এই এক্সের মান আমি যদি এখানে বসাই, তারপরে মিডিল টার্ম করলে এক্সের মান আসে 8, ওয়াইয়ের মান আসবে 6। কিংবা এটা যদি আমি সূত্র করি, এদিকে স্কোয়ার দেবো, এদিকে স্কোয়ার দেবো, এই সূত্রটা আমি বসালাম। বসানোর পরে যে মানটা আসবে, সেই মানটার সাথে এই মানটা যোগ বিয়োগ করলে আমার এক্স ওয়াইয়ের মান পাবো 8 এবং 6। অর্থাৎ যে কোনো একটা সূত্রের মাধ্যমে এই দুইটা ইকুয়েশান থেকে এক্স ওয়াই সমান সমান 48, এই যে একটা ইকুয়েশান, এক্স প্লাস ওয়াই সমান সমান 14, এই দুইটা ইকুয়েশান থেকে আপনাকে বের করে দেখাতে হবে যে এক্সের মান হচ্ছে 8 আর ওয়াই এর মান হচ্ছে 6। আপনি এখান থেকে জাস্ট এটা করবেন, এখান থেকে ওয়াই সমান সমান 48/x, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আমার
48/x সমান সমান 14, মানে x স্কোয়ার প্লাস 48 মাইনাস 14x সমান সমান 0। মিডিল টার্ম করলে দেখেন 6 8 48, 8 আর 6 14, মানে 6 আর 8 হচ্ছে অ্যান্সার। তার মানে x এর মান হবে আমার 8 আর y এর মান হবে 6। এটা একটা রিটেন ম্যাথ। বুঝতে পারছেন কে কে? কমেন্ট দেন, বুঝেছি। আজকে কিন্তু সব রিটেন ম্যাথ। কে কে বুঝতে পারছেন এই ম্যাথটা? একটু কমেন্ট দেন যে বুঝেছি অথবা ক্লিয়ার। বাংলাদেশ ব্যাংকের অফিসারে আসছে 18 সালে, সমাধান দেন। সময় দেব 30 সেকেন্ড। ফিরোজ ক্লিয়ার, আলফাজ ক্লিয়ার, মুন্নি ক্লিয়ার, সাইমা, সৌমেন, অমিত, ওয়াহিদুজ্জামান, অভিজিৎ, প্রিন্স, রায়হান, দেবব্রত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এটা অ্যান্সার দেন যেটা দিয়েছি বোর্ডে। সৌমেন কীর্তনে বলছে ক্লিয়ার। মুন্নি, আলফাজ, ফিরোজ, সৌমেন। খুব সহজ একটা ম্যাথ, মাত্র 30 সেকেন্ড সময় দিয়েছি। আচ্ছা, আমি যে ম্যাথ করাই, আমার থেকে ভালো মন্দ ম্যাথ করায়, পড়ায়, বোঝায়, আপনাদের কাছে মনে হয় অনলাইনে কি আছে, কোন শিক্ষক আছে? আমাকে একটু ইনবক্স দিন তো, তার লিঙ্ক আমাকে দিয়েন, তাহলে ওই শিক্ষকের কাছ থেকে আমি শিখব এবং শিখে আপনাদেরকে শেখাবো। তিরিশ সেকেন্ড সময় শেষ। এর একটা অঙ্ক অ্যান্সার করার জন্য 30 সেকেন্ড সময় পাবেন প্রিলিমিনারিতে, রিটেনের কথা আলাদা। কেউ অ্যান্সার করেন নাই, দেখছেন সহজ ম্যাথগুলো অ্যান্সার করে না। কি বলছে? দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গল এ, এই যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গল এ, এই যে একটা রেক্ট্যাঙ্গল, এটা হচ্ছে এ নামক রেক্ট্যাঙ্গল, এর দৈর্ঘ্য হচ্ছে ইজ 1/2, অর্ধেক অফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গল বি। এখানে আরেকটা রেক্ট্যাঙ্গল আছে, এটা হচ্ছে এ নামক রেক্ট্যাঙ্গল, এটা হচ্ছে বি নামক রেক্ট্যাঙ্গল। বলছে এ রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে বি রেক্ট্যাঙ্গেলের লেন্থের অর্ধেক। এইটার যে দৈর্ঘ্য, তার থেকে এইটার দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক। তার মানে এইটা যদি আমি 2x ধরি লেন্থ, এইটা হবে আমার এক্স। ওয়াইথ অফ রেক্ট্যাঙ্গেল এ নামক রেক্ট্যাঙ্গেল, মানে প্রথম রেক্ট্যাঙ্গেলের ওয়াইথ হচ্ছে 1/2 অফ দ্য ওয়াইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল বি। বি রেক্ট্যাঙ্গেলের যে ওয়াইথ আছে তার 1/2, অর্থাৎ এইটার প্রস্থ যদি আমি 2y ধরি, তাহলে এইটার প্রস্থ হবে আমার y। এটার দৈর্ঘ্যের অর্ধেক এইটার দৈর্ঘ্য, এইটার প্রস্থের অর্ধেক এইটার প্রস্থ। তাহলে বলা হয়েছে রেশিও কত? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ অ্যান্ড দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বি। এ রেক্ট্যাঙ্গেল এবং বি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের রেশিও কত? কত সহজ ম্যাথ! এত সহজ ম্যাথ তো আমি প্রচুর করাইছি। তাহলে এটার ক্ষেত্রফল হবে আমার xy, আর এইটার ক্ষেত্রফল হবে 4xy। তাহলে এটার ক্ষেত্রফল xy, এটার ক্ষেত্রফল 4xy, তাই না? তাহলে এই দুইটার রেশিও কত বলেন? এই দুইটার রেশিও কত? এটার ক্ষেত্রফল হচ্ছে xy, এটার ক্ষেত্রফল হচ্ছে 4xy। তাহলে দুইটার ক্ষেত্রফলের রেশিও হচ্ছে এইটা, xy/4xy। xy বাদ যাবে, এদিকে থাকে 1, এদিকে থাকে 4, 1/4, এটা হচ্ছে অ্যান্সার। এটা প্রিলিমিনারিতে আসছিল, অপশন ছিল 1/4, ইস টু মানে হচ্ছে ভাগ, 1/4।
ও মাই গড, সবাই অ্যান্সার দিছে 4:1। কেন 4:1 কেন? ইসমাইল হোসেন, সবাই রং, একজন ক্লিয়ার। ফিরোজ, আলফাজ ভাই কারেক্ট। অমিত, অভিজিৎ, ফিরোজ। ও ফিরোজ তো রং অ্যান্সার দিছে প্রথমে, পরে ঠিক করে দিছে। দেখছেন, ম্যাথ শুধু পারলে হবে না, প্রচুর অনুশীলন করতে হবে। ইংলিশ ভার্সন ম্যাথ প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। এত সহজ একটা ম্যাথ দিলাম, অথচ এটা আপনারা পারলেন না। আমি বললাম না যে কঠিন ম্যাথ, জটিল ম্যাথ, সব ম্যাথ আমার কাছে পানির মতো সহজ লাগে। হয় কি সারাদিন অফিসে কাজ করি, এরপরে এসে একটু কষ্ট হয়ে যায়, এছাড়া আর কিছু না। আমি যখন আপনাদের কাছে করাই যত কঠিন ম্যাথ আছে, দেখবেন আপনাদের কাছে পানির মতো সহজ লাগে, আপনারা বুঝেন। 10টা কঠিন ম্যাথ করানোর পরে একটা সহজ ম্যাথ দিলে আপনারা করতে পারেন না, মানে HW কিংবা সেলফ টাস্ক। কারণ কি? 30 সেকেন্ড সময়ের জায়গায় আপনারা 1 মিনিট নেন, তারপরেও করতে পারেন না। কারণ হচ্ছে আপনারা পারেন, কিন্তু আপনাদের অনুশীলনের অভাব। এই জন্য বলি যে ক্লাস নোট জমা দিবেন, সবাই ক্লাস নোট জমা দিবেন। পণ্ডিতালি করে লাভ নেই। যদি মনে করেন যে আমি অনেক জানি, অনেক পারি, অনেক বুঝি, তাহলে সেটা হবে আপনার ভুল ধারণা। আমি যখন ভার্সিটিতে পড়ছি, শিক্ষকদের কাছ থেকে একটু গাইডলাইনের জন্য শিক্ষকদের পিছনে ঘুরে পায়ের জুতা ক্ষয় করে ফেলছি। আর এখন ভাই বোনদেরকে সেধে ইচ্ছাকৃতভাবে গাইডলাইন করতে গেলেও অখুশি হয় তারা, তারা মনে করে এটা সময় নষ্ট। আমি দেখছি যে আমার ব্যাংকেই কয়েকটা ভাই বোন আসছে এই টুঙ্গিপাড়াতে থাকতে, তাদেরকে আমি নিজের থেকে গাইডলাইন করতে গেছি, পরবর্তীতে দেখছি তারা পিছায় গেছে, তাদের খবর নাই। নেক্সট, এটা কি বলছে খেয়াল করেন। প্রমাণ করুন যে কোনো চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু 4টি পর্যায়ক্রমে যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হয়। 25তমতে লিখিতেতে আসছে, 25তম BCS লিখিতেতে আসছে। কি বলছে খেয়াল করুন। বলছে যে কোনো চতুর্ভুজ, যে কোনো একটা চতুর্ভুজ। তাহলে আমি যে কোনো একটা চতুর্ভুজ নেই, এই যে একটা চতুর্ভুজ নিলাম, এটা একটা আঁকা বাঁকা চতুর্ভুজ নিলাম। বলা হয়েছে কোনো চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু এই যে, 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 কোনো চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু 4টি পর্যায়ক্রমে যোগ করলে এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, তবে মাঝখানে একটা সামন্তরিক উৎপন্ন হয়। সামন্তরিক কি? আয়তক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলে সেটা হয়ে যায় সামন্তরিক। সামন্তরিক, এটার অনেক প্রমাণ আছে, এটার অনেক প্রমাণ আছে। আমি যে প্রমাণটা দিচ্ছি এটা হচ্ছে সবথেকে সহজ, সুন্দর এবং বেস্ট একটা সমাধান। মনে করেন যে বাইরে যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটা হলো ABCD চতুর্ভুজ, আর যে সামন্তরিকটা উৎপন্ন হলো সেই সামন্তরিকটা হলো EFGH। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, যে এটা একটা সামন্তরিক। সামন্তরিকের শর্ত কি? সামন্তরিকের শর্ত হচ্ছে এটা হলো আমার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে হয়ে যাবে আমার সামন্তরিক। আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে হয়ে যাবে সামন্তরিক। সামন্তরিকের শর্ত হচ্ছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। কোণগুলো সমকোণ নয়। অর্থাৎ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হলেই তা সামন্তরিক। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব? এটা প্রমাণ করার জন্য আমরা A এবং C যোগ করে দেব। A এবং C যোগ করে দিলাম। যোগ করে দিলে খেয়াল করেন যে এখানে একটা ত্রিভুজ আছে, দেখেন এই যে A, B এবং C, এই যে একটা ত্রিভুজ হয়েছে। ABC ত্রিভুজের AB এর মধ্যবিন্দু E, BC এর মধ্যবিন্দু F। তার মানে আমরা জানি কি, কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এই যে উপরে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এই যে, আর এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমার এই যে। তাহলে এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা EF হচ্ছে AC এর সমান্তরাল। ঠিক তেমনি এই ত্রিভুজের
এই যে নিচে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এবং এই বাহুর মধ্যবিন্দু, এই সংযোগ রেখাটা হচ্ছে এই তৃতীয় বাহুর সমান্তরাল। দেখো এই যে নিচে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা আমি এখানে এরকম অঙ্কন করি, এই যে একটা ত্রিভুজ, তাহলে এই যে মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, এই দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হলো, এই সংযোগ রেখা হলো তৃতীয় বাহুর সমান্তরাল। নিচে যে ত্রিভুজটা আছে, এই বাহুর মধ্যবিন্দু এই যে, এই বাহুর মধ্যবিন্দু এই যে, এই দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা হচ্ছে তৃতীয় এই বাহুর সমান্তরাল। উপরে দেখলাম যে এই বাহুর সমান্তরাল এই বাহু, নিচে এসে দেখলাম এই বাহুর সমান্তরাল এই বাহু, তার মানে এই বাহু দুইটা সমান্তরাল। খুব সুন্দর করে বোঝাইছি রেখা কোণ, রেখা কোণের ওইখানে যে কোনো একটা রেখা যদি অপর রেখাগুলোর সমষ্টির, অপর রেখাগুলোর সমান্তরাল হয়, তবে প্রত্যেকটা রেখাই প্রত্যেকটা রেখার সমান্তরাল। কি বলছে? কোনো একটা রেখা আছে, এই রেখার সমান্তরাল যদি আমি আরও 5টা সমান্তরাল রেখা আঁকি, এই একটা রেখা সমান্তরাল, এই একটা রেখা সমান্তরাল, এই একটা রেখা সমান্তরাল, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখার সমান্তরাল যতগুলো রেখার সমান্তরাল আছে তার প্রত্যেকটা প্রত্যেকের সমান্তরাল, মানে এই রেখা আর এই রেখা সমান্তরাল, এই রেখা এই রেখা সমান্তরাল, এই রেখার সমান্তরাল এই রেখা, আবার এই রেখার সমান্তরাল এই রেখা, তার মানে এই দুইটা রেখা সমান্তরাল। তো আমরা কি বলছিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এই মধ্যবিন্দুর সংযোগ রেখা, এই রেখা হচ্ছে এই তৃতীয় বাহুর সমান্তরাল এবং এই বাহুর এটা অর্ধেক। তো এই বাহুর সমান্তরাল এইটা এবং এই বাহুর অর্ধেক হচ্ছে এইটা, এই বাহুর সমান্তরাল এইটা, এই বাহুর অর্ধেক হচ্ছে এইটা, তার মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল এবং সমান। ঠিক তেমনিভাবে আমরা প্রমাণ করতে পারি যে, ঠিক তেমনিভাবে আমরা কি প্রমাণ করতে পারি, আমরা যদি এই দুইটা রেখা যুক্ত করি, বি আর ডি যদি যুক্ত করি, বি আর ডি যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা কল্পনা করলে যে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এই ত্রিভুজটা যদি আমি কল্পনা করি, এই ত্রিভুজটা এই দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর সমান্তরাল, সমান্তরাল এবং অর্ধেক, তার মানে এই বাহুর সমান্তরাল এইটা এবং অর্ধেক, আবার এই বাহুর সমান্তরাল এইটা এবং অর্ধেক, তার মানে এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা হলো সমান্তরাল এবং সমান। তার মানে আমরা কি বলতে পারি, এই বাহুটা সমান এবং সমান্তরাল, এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল। দেখেন আমরা যে কোনো চতুর্ভুজের চার বাহু পর্যায়ক্রমে যুক্ত করলাম, আমরা পেলাম একটা সামান্তরিক। কেন? কারণ এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় যদি, বিপরীত বাহুদ্বয় যদি সমান এবং সমান্তরাল হয়, তবে তা হয় একটা অবশ্যই সামান্তরিক। বুঝছেন কে কে? কমেন্ট দেন। ক্লিয়ার? ফিরোজ ক্লিয়ার, আলফাস ক্লিয়ার, অমিত ক্লিয়ার, মুন্নি ক্লিয়ার। মুন্নি বইনেটা আজকে জয়েন করছে। বইনে আমি চাই আপনি 30 দিনে 30টা নোট দেন, তারপরে হচ্ছে আপনার সাথে আমার সম্পর্ক। সৌমেন কীর্তনিয়া 30টা নোট চাই, অমিত দত্ত 30টা নোট চাই। অনেকে আমার কাছে অনেক গাইডলাইন চায়। আবার বলি, ছোটো ভাই বোন যারা আছে এসে আমার কাছে প্রচুর গাইডলাইন চায়, মেসেঞ্জার ভারী করে ফেলে। আমি তারা অনেক রিকোয়েস্ট করি যে একটা নোট দেন, একটা নোট দেয়।
আবার অনেক দিন পরে একটা নোট দেয়, আবার অনেক দিন পরে একটা নোট দেয়, নোট দিতেই থাকে, নোট দিতেই থাকে। আর সে আমার কাছ থেকে ওই রকম গাইডলাইন পেতেই থাকে। অথচ যে আমার পেইড ব্যাচে জয়েন করে নিয়মিত আমার ক্লাস করতেছে, লাইভে থাকুক না থাকুক অন্তত ক্লাসটা দেখে ক্লাস নোট সাবমিট করতেছে, আমার পড়াশোনা নিয়মিত করতেছে। আমি ম্যাথ পড়াচ্ছি, আমার ম্যাথের টার্গেট বেশি, আমার ম্যাথটা আমি কভার করে দিচ্ছি। ম্যাথটা করতেছে যে ব্যাংক বিসিএস দুইটা সাইড করাচ্ছি এবং ইংলিশ ভার্সন ম্যাথ করাচ্ছি, খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, প্রিলি এবং রিটেন দুইটাই দেখাচ্ছি। তো এখানে যে এসে প্রতিদিন আমার ক্লাস নোট সাবমিট করতেছে, তার সাথে আমার কিন্তু প্রতিদিন কথা হচ্ছে। একটা ক্লাস নোট সাবমিট করলে কমেন্টে আমি একটা কমেন্ট দিই, কমেন্ট বক্সে, ওইখানে তার সাথে আমার 2 লাইন কথা হয়। কথার ভিতরে কোথাও ঝামেলা থাকলে ইনবক্সে 2 লাইন কথা হয়। তার মানে মাসে 30টা নোট দিলে তার সাথে অন্তত 60টা লাইন আমার কথা হয়। আর এই 1 মাস 30টা নোট দেওয়ার পরে তার সাথে তার ফেসটা আমার সাথে পরিচিত হয়ে ওঠে, তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়। সে যেহেতু আমার কথা শুনতেছে, সে আমার গাইডলাইন ফলো করতেছে, আমি আসলে মনের থেকে প্রাণের থেকে চেষ্টা করি তাকে গাইডলাইন করার। আর অনেক ছোটো ভাই বোন এসে জয়েন করে, দাদা গাইডলাইন দেন। আমার প্রথম গাইডলাইন হচ্ছে কালকে যে ক্লাসটা করাইছি কিংবা আজকে যে ক্লাসটা করাইছি, ক্লাসটা সুন্দর করে খাতায় দেখে নোট দেন। যখন বুঝি না ওই ছেলেটা আমার কথাটা শুনছে, তখন আমি ওকে দ্বিতীয় একটা গাইডলাইন করি, গাইডলাইনের পাশাপাশি দ্বিতীয় আরেকটা ক্লাস নোট দিতে বলি। দেখি যে না, ও আমার আরেকটা ক্লাস নোট দিছে, তার মানে ও আমার কথা শুনতেছে, আমি ওকে ওইভাবে গাইডলাইন করতে থাকি। এই জন্য সবাইকে বলি, যারা আমার ক্লাস দেখে, ক্লাস করে, আমার কষ্টের ক্লাস অনুশীলন করে, ক্লাস নোট জমা দেয়, তারা আমার কাছে অনেক প্রিয়। তাদের সাথে আমার সম্পর্ক ভালো, তাদের ফেস আমার সাথে পরিচিত, আর তাদেরকে আমি চেষ্টা করি ওইভাবে গাইডলাইন করার। এমন কোনো ছোটো ভাই বোন আছে নাকি যে বলতে পারবে যে 30টা নোট সাবমিট করছে, আমার কাছ থেকে যথাযথ গাইডলাইন পায় নাই? আর যারা 100 নোট সাবমিট করছে এই পর্যন্ত, তারা তো আমার পেইড ব্যাচে সব জায়গায় আজীবনের জন্য ফ্রি করে দিছি। ফিরোজ, আলফাজ, অমিত, মুন্নি, সৌমেন, কীর্তুনিয়া। অ্যান্সার দেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। সময় দেব মাত্র 30 সেকেন্ড। লিখিত কিন্তু, অথচ সময় দিচ্ছি মাত্র 30 সেকেন্ড। আমার সাথে থাকেন, ম্যাথ প্র্যাকটিস করেন, কোনো ম্যাথই লিখিত না, সব ম্যাথই আপনি এমসিকিউর মতো করে দিতে পারবেন। অমিত, আলফাজ, ফিরোজ, এই তো সুন্দর, সবাই অ্যান্সার দিয়েছে। দেখছেন 30 সেকেন্ডে কিন্তু লাগছে, অথচ এটা কিন্তু রিটেন ম্যাথ, লিখিততে আসছে। কোথায় আসছে খেয়াল নেই। বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পি এবং কিউ, দৈর্ঘ্য ও প্রস্থ পি এবং কিউ, দৈর্ঘ্য প্রস্থ উভয় যদি 20% বৃদ্ধি করি, খেয়াল করেন, এখন খাতায় করেন না, আমাকে খেয়াল করে, এই দৈর্ঘ্যটা আমি 20% বৃদ্ধি করি। আমি এটা সহজে বুদ্ধির, আমার মাথায় যেহেতু মগজ আছে, আমি এটা 100 ধরতে পারি, এটা 100 ধরতে পারি, তাহলে 100 100 যদি পিলিতে আসে, তাহলে এটা হবে 120, এটা হবে 120, 12 12 144 0 0, মানে 44% বৃদ্ধি পাচ্ছে। যেহেতু এটা লিখিততে আসছে, আমি এখানে 100 ধরতে পারবো না। যেহেতু এটা লিখিততে আসছে, এখানে আমি 100 ধরতে পারবো না। আমাকে বলেই দিছে দৈর্ঘ্য পি এবং প্রস্থ কিউ, এবং এই পি এবং কি দিয়েই আমাকে অঙ্কটা সমাধান করে দেখাতে হবে। বুঝতে পারছেন? এখানে লিখিত বলতে এবং পি এবং কিউ আপনাকে রাখতে হবে, পি এবং কিউ এর আলোকে আপনাকে এই অঙ্কের অ্যান্সার বের করে দেখাতে হবে। দৈর্ঘ্য পি, প্রস্থ কিউ। তাহলে এটা যদি হয় দৈর্ঘ্য পি, এটার দৈর্ঘ্য হচ্ছে 20% বেশি, মানে পি এর 120%। 20% বেশি মানে কি? 120%। পার্সেন্ট মানে নিচে 100, তো পি এর 120% মানে হচ্ছে 6/5 পি। তাহলে এটা ছিল আগে কিউ, সেটাও 20% বৃদ্ধি পেল,
তাহলে কিউ এর 120%, মানে হচ্ছে 6/5 কিউ। তাহলে দৈর্ঘ্য হলো 6/5 পি আর প্রস্থ হলো 6/5 কিউ। তাহলে ক্ষেত্রফল হবে 6×6 = 36 পি কিউ বাই 25। এখানে দৈর্ঘ্য হচ্ছে 6p/5, 6p 6p/5, এখানে প্রস্থ হচ্ছে 6q/5। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। 36 পি কিউ উপরে, 5 × 5 = 25 নিচে। তো বলা হয়েছে এখানে যে এই ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল হচ্ছে পি কিউ। বলা হয়েছে যে এখানে বলা হয়েছে কি যে এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফলটা কত % বৃদ্ধি পেল। ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন। আপনাদের কনসেন্ট্রেশন যাতে শতভাগে এদিকে থাকে, এক্সট্রা জিনিস আমি সবসময় মুছে ফেলি। এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফলটা কত % বেশি? তাহলে এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফলটা কত %? যেহেতু এইটার সাথে এইটার তুলনা করতেছি, যেটার % বের করব সেটা উপরে বসবে। তাহলে পি কিউ বসবে নিচে। এটা হচ্ছে অংশ। অংশকে আমরা 100 দিয়ে গুণ দিলে হয়ে যায় %। এইটার তুলনায় এইটা, মানে এটার % বের করতে বলছে, তাহলে এটা উপরে বসবে আর এইটা নিচে। তো এইটার সাপেক্ষে এইটা হচ্ছে এত %। তাহলে কারেক্ট করেন, আমরা কি পাই? 36 পি কিউ বাই 25 ইন্টু 1/pq ইন্টু 100%। এইটাই যে লিখছি। পি কিউ পারা যায় 25 দিয়ে কাটলে 4, 4 36 হচ্ছে 144%। এইটার সাপেক্ষে এইটা হচ্ছে 144%। পূর্বের ক্ষেত্রফলের তুলনায় বর্তমান ক্ষেত্রফল হচ্ছে 144%, মানে 40% আমার বৃদ্ধি পাইছে। শতকরা কত % বৃদ্ধি পাবে? এটা যদি হয় আমার 100%, এটা হচ্ছে আমার 144%। তার মানে এইটার থেকে এইটা 44% বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? ক্লিয়ার। অমিত, আলফাজ, ফিরোজ, মুন্নি, সৌমেন। আমার হাতে তো এখন অনেক ম্যাথ, আমার কেন জানি কথা বলতে আজকে একটু কষ্ট হচ্ছে। আমি কিন্তু চতুর্ভুজের উপর 4টা ক্লাস দিচ্ছি আজকে টানা, 4 দিন টানা ক্লাস দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট প্লাস, প্রত্যেকটা ক্লাস। আর এর আগে তাহলে চতুর্ভুজের উপরে আজকে 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস আজকে চলতেছে। এর আগে একদিন আমি বন্ধ দিয়েছি, তার আগে ট্রেনের উপরে 3, 4, 5 3 দিন টানা ক্লাস দিয়েছি। এই 3 দিন ক্লাস দিলাম, একদিন অফ গেল, এখানে 4 দিন ক্লাস দিচ্ছি, মানে টোটাল 8 দিনে আমার একদিন অফ গেছে, আমি 7 দিন ক্লাস দিচ্ছি। মুন্নি বলছে ক্লিয়ার। কালকে এই ম্যাথটা দেখাইছিলাম আপনাদেরকে, এই ম্যাথটা কালকে দেখাইছিলাম। বলছে কি an error 2% in excess is made while measuring। এই ম্যাথটা আমি কালকে দেখাইছিলাম, কে কে দেখছেন অ্যান্সার দেন। 40 সেকেন্ড সময়ে।
ফিরোজ ভাই অ্যান্সার দিছে 4.04, সাথে একটা পার্সেন্ট হবে। আলফাজ ভাই অ্যান্সার দিছে 4.04%। কালকে দেখাইছিলাম an error in excess is made while measuring the side of a square। একটা স্কোয়ার আছে যার সাইড মেজার করতে গিয়ে স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মানে কি, এই যে একটা স্কোয়ার, এই স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য যদি হয় 100 তবে ক্ষেত্রফল হয় 100 বা 100 গুণ 100, বা এটার ক্ষেত্রফল হচ্ছে 100 বলা হয়েছে যে 2% এক্সেস হয়ে গেছে হোয়াইল মেজারিং দ্য সাইডের হিসাব করতে গিয়ে 100 এর জায়গা আমি 102 করে ফেলছি। স্কোয়ারের দৈর্ঘ্য আমি 100 ধরবো, ভুল ক্রমে আমি 102 ধরে ফেলছি, মাপে ভুল হয়ে গেছে। তাহলে এটার দৈর্ঘ্য যদি 102 হয়, ক্ষেত্রফল হয় 10,404। এখানে ক্ষেত্রফল হওয়ার কথা ছিল 10,000, ক্ষেত্রফল হওয়ার কথা ছিল 10,000, তো সাইড যেহেতু 2 বাড়ে গেছে, ক্ষেত্রফল হয়ে গেছে 10,404। তাহলে এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পেল? সাইড বৃদ্ধি পাইছে 2%, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেল? তাহলে কি বের করতে বলছে যে এই ক্ষেত্রফলটার তুলনায়, খেয়াল করেন আমাকে এখন বের করতে বলছে যে এই ক্ষেত্রফলের তুলনায় এই ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বেড়ে গেছে। তো আমি হিসাব করি যে এইটার তুলনায় এটা কত পার্সেন্ট বেশি, এটার পার্সেন্ট বের করতে বলছে, এটা উপরে বসবে আর এইটা নিচে বসবে। এইটার তুলনায় এইটা কত পার্সেন্ট, এত অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়। 0,0,0,0 2 শূন্য দিয়ে কাটলে 2 ঘর আগে দশমিক, 104.04%। খেয়াল করেন এইটার তুলনায় এইটা হচ্ছে 104.04%। মানে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন। এটা যদি হয় আমার 100%, এইটা হলো 104.04%। এটা যদি হয় 100%, এটা হলো 104.04%, মানে 4.04% ক্ষেত্রফল বেড়ে গেছে। সাইড বার ছিল 2%, ক্ষেত্রফল বেড়ে গেছে 4.04%। সৌমেন, আলফাজ, ওয়াহিদা, ফিরোজ, ধন্যবাদ। কালকে দেখাইছিলাম এইটা ম্যাথটা। কি বলছে? 34তম লিখিতে আসছে, 34তম লিখিতে আসছে। কি ছিল এটা? বলছে যে প্রমাণ করুন যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা একটা সামন্তরিক অঙ্কন করি। এই যে হলো আমার একটা সামন্তরিক, আয়তক্ষেত্রকে চাপ দিয়ে বাঁকা করলে সামন্তরিক হয়ে যায়। সামন্তরিকের কর্ণদ্বয়, এই যে একটা কর্ণ এবং এই যে একটা কর্ণ, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে এইটুক আর এইটুক সমান এবং এইটুক আর এইটুক সমান, সমদ্বিখণ্ডিত করে। মানে এই কর্ণটার ঠিক মাঝখানে খণ্ডিত হয়, এই কর্ণটার ঠিক মাঝখানে খণ্ডিত হয়। তাহলে খেয়াল করেন, যেহেতু এটা সামন্তরিক, তার মানে বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি তুলনা করি, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান, কারণ উপরে একটা রেখা, নিচে একটা রেখা, দুইটা রেখা সমান্তরাল, অন্য একটা রেখা ছেদ করছে। দুইটা রেখা যদি সমান্তরাল হয়, অন্য একটা রেখা যদি ছেদ করে, তবে ছেদকের বিপরীত পাশে দুইটা কি কোণ হয়? একান্তর কোণ হয়। তাহলে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, অন্য একটা রেখা ছেদ করছে, যে রেখাটা ছেদ করছে তার বিপরীত পাশে এই পাশে এবং এই পাশে, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ সমান।
ঠিক তেমনিভাবে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই রেখাটা হলো তাদের ছেদক। এই রেখাটা আর এই রেখার সমান্তরাল, এই রেখা আর এই রেখার সমান্তরাল, এটা হলো তাদের ছেদক। মানে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, মানে হচ্ছে সমান। আবার এই ত্রিভুজের নিচের ত্রিভুজের এই কোণ আর উপরের ত্রিভুজের এই কোণ সমান, কারণ তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি তুলনা করি কি দেখতে পাই? এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ সমান। আবার এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ সমান। আবার এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ সমান। তার মানে ত্রিভুজ দুইটি সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। এই বাহুটা আর এই বাহুটা সমান। ঠিক তেমনিভাবে আমরা প্রমাণ করতে পারি, খেয়াল করেন যে এই যে এই রেখাটা আর এই রেখাটা যখন আমরা অঙ্কন করি তখন দুইটা ত্রিভুজ পাই দুই পাশে। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের আবার খেয়াল করেন, এই যে উপরে আর নিচে যে দুইটা ত্রিভুজ ছিল, এই একটা খেয়াল করেন, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিন কোণ আর এই ত্রিভুজের তিন কোণ সমান, কিন্তু ত্রিভুজ দুইটি সর্বসময় নয়, কারণ এটা বড় ত্রিভুজ। মানে এটা হচ্ছে সাদৃশ কোণী ত্রিভুজ। ত্রিভুজের ক্লাসে সুন্দর করে ব্যাখ্যা করছি। তাহলে এই ত্রিভুজের তিন কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই ত্রিভুজের তিন কোণ সমান, এবং এই নিচের ত্রিভুজের এই বাহু আর উপরের ত্রিভুজের এই বাহু সমান। তার মানে ত্রিভুজ দুইটি সর্বসম। ঠিক তেমনিভাবে আমরা বলতে পারি এটা একটা ছিল সামন্তরিক, এটা হলো একটা সামন্তরিক। এই সামন্তরিকের খেয়াল করেন, এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ, এই দুইটা রেখা সমান্তরাল। যখন এইটা তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান। এই দুইটা রেখা সমান্তরাল, এইটা তাদের ছেদক, তার মানে এই কোণ আর এই কোণ সমান। আবার এই কোণটা আর এই কোণটা হলো বিপ্রতীপ কোণ। আবার এই বাহুটা আর এই বাহুটা হলো সামন্তরিকের বিপরীত বাহু, সমান এবং সমান্তরাল। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয়, আমরা বলতে পারি এই বাহু আর এই বাহু সমান, এবং অথবা এই বাহু আর এই বাহু সমান। তার মানে আমরা সর্বশেষ সিদ্ধান্ত নিতে পারি যে কোনো সামন্তরিকের কর্ণদ্বয় যেখানে ছেদ করে, তার এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, এবং এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, মানে মাঝ বিন্দুতে ছেদ করে। 34তম লিখিত আসছে, আর এই 34তমতে আমি ভাইবা দিয়েছিলাম। তার মানে 34তমতে হয়তো এই ম্যাথ আমি সমাধান করতে পেরেছিলাম। ক্লিয়ার? 9 নম্বর ক্লিয়ার কিনা কমেন্ট দেন, সবাই কমেন্ট দেন যে 9 ক্লিয়ার। সবুজ ভাই আসছেন, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। আলফাস ক্লিয়ার, ফিরোজ ক্লিয়ার, সবাই কমেন্ট দেন ক্লিয়ার কিনা। এই ম্যাথটা 35তম লিখিতে আসছে। সেম ম্যাথ আমি প্রচুর করাইছি, একটু সময় লাগবে। সময় দেব 1 মিনিট, করে দেন। 1 মিনিটের ভিতরে এটা করে দেন। মুন্নি বলছে ক্লিয়ার, সৌমেন বলছে ক্লিয়ার, সাইমা বলছে ক্লিয়ার।
কই কমেন্ট দেন। কেউই তো কমেন্ট দেন না কেন, পারেন না? তাহলে দেখেন কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 24.5 বর্গমিটার বেশি। খুবই সহজ ম্যাথ, তো আমার কাছে ম্যাথ করবেন দেখবেন খুব সহজ যাবে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 24.5 মিটার বেশি। এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা বেশি, কত বেশি? 24.5 বর্গমিটার বেশি। উভয় ক্ষেত্রে প্রতিটি কর্ণ 13 মিটার। এই কর্ণটা হচ্ছে 13 মিটার, এই কর্ণটা হচ্ছে 13 মিটার। এটা কিন্তু 35তমতে লিখিততে আসছে, এই 35তম লিখিত পরীক্ষা আমি দিয়েছি। 13 মিটার হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। বর্গের কর্ণ যদি হয় 13, তবে এই বর্গের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু 13 ইন্টু 13। হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল। 13 13 169 ভাগ 2 184.5। 13 13 169 2 দিয়ে ভাগ করলে 184.5। তার মানে এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে 184.5। বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 24.5 মিটার বেশি। এটার থেকে এইটা 24.5 মিটার বেশি। তো 184.5 থেকে 24.5 বাদ দিলে হয় আমার, সরি 184 না, 169কে 2 দিয়ে ভাগ দিলে 84.5। 84.5 থেকে 24.5 বাদ দিলে আমি এইটার ক্ষেত্রফল পাবো হচ্ছে 60। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 60, কর্ণ হচ্ছে 13। রিটেন ম্যাথ। এটার দৈর্ঘ্য যদি হয় আমার এ আর প্রস্থ যদি হয় আমার বি, তাহলে ক্ষেত্রফল হয় এবি। ক্ষেত্রফল হয় এবি, ক্ষেত্রফল হচ্ছে আমার 60। এটা দৈর্ঘ্য যদি হয় এ, প্রস্থ যদি হয় বি, তবে কর্ণ হয় আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, মানে হচ্ছে 13। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তবে ক্ষেত্রফল হয় এবি। ক্ষেত্রফল এই যে 60, এটার থেকে 24 কম। দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী আমরা পাই এই অতিভুজ মানেই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট। তার মানে কর্ণ, এখানে কর্ণ বলে দিছে 13। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, এদিকে রুট উঠে গেলে এদিকে স্কোয়ার হয়ে যায় 13 13 169। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 169, এবি সমান সমান 60। এবি সমান সমান হলো 60। বলেন কোন দুইটি সংখ্যা গুণ করলে 60 হয়? সংখ্যা দুইটির স্কোয়ারের যোগফল করলে 169 হয়। ব্রেন থেকে থিঙ্ক করি, খেয়াল করে। 60কে আমরা লিখতে পারি 5 গুণ 12, 5 12 60, 12 12 144, 5 5 25, মানে হচ্ছে 169। তার মানে 5 এবং 12 দুইটা সংখ্যা যা গুণ করলে 60 হয়, এবং যে দুইটা সংখ্যার স্কোয়ার করে যোগ করলে 169 হয়। তার মানে এখানে এ এর মান হবে 12 আর বি এর মান হবে 5। এটা আমরা ব্রেন থেকে বের করলাম, এটা আমাকে করে দেখাতে হবে। তাহলে আমরা তো অনেকগুলো, আজকেই তো অনেকগুলো দেখালাম যে যদি এরকম থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 169, এ বি সমান সমান 60। তাহলে এখান থেকে আমরা এ এর মান বের করব। এখান থেকে আমরা পাই এ বাই এ সমান সমান 60 বাই বি। তাহলে এখানে বসাতে হবে 60 বাই বি প্লাস বি স্কোয়ার সমান সমান 169। এভাবে করা একটু টাফ হয়ে যাবে। আমরা কালকে দেখাইছিলাম একটা ম্যাথে যে এই ধরনের ম্যাথ কীভাবে করতে হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আমরা কি জানি। একটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি, এই একটা সূত্র সমান সমান হচ্ছে 169। আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি সমান সমান হচ্ছে 169। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 169। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই যে এইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। এইটাকে আমি সূত্র লিখলে এইটা পাই, এত সমান সমান 169। এটাকে সূত্র করলে মানে এটা পাই, এটা সমান সমান 169। এখানে দেখেন এ বির মান কত? 60। এখানে এ বির মান 60, 60 দুগুণে 120, তাহলে 120 মাইনাস হবে, 120 মাইনাস হলে যা হয় এখানে প্লাস হবে,
এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। এরপর এখানে আপনি এ প্লাস বি এর মান পাবেন, এখানে এ মাইনাস বি এর মান পাবেন। যোগ বিয়োগ করলে এ এর মান পাবেন আপনি 12 আর বি এর মান পাবেন আপনি 5। ফিরোজ 12, আলফাজ 12, অমিত 12, নাজরিন নাহার মৌসুমী। বই না বুঝতে পারছেন? বুঝতে পারলে কমেন্ট দেন। 1 ঘন্টা 15 মিনিট হয়েছে ক্লাস। আমার মোবাইল অ্যালার্ম দিছে, বলতেছে বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ না করতে। বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করলে আমারই পরে কষ্ট হয়ে যায় অনেক। এবার আসেন নেক্সট ম্যাথ। বাংলাদেশ ব্যাংকের ক্যাশে আসছে 16 সালে। দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 60% অফ ইটস লেন্থ। একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে যার ব্রেথ হচ্ছে দৈর্ঘ্যের 60%। অর্থাৎ ব্রেথ যদি 100x হয়, লেন্থ যদি 100x হয়, দৈর্ঘ্য হবে 60x। ইফ দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড ইজ 800, এর পেরিমিটার মানে চারিদিকের দৈর্ঘ্য হচ্ছে 800। তাহলে চারিদিকের দৈর্ঘ্য যদি 800 হয়, এই দুইটা দৈর্ঘ্য হবে আমার 400, মানে 100x প্লাস 60x। তাহলে 160x সমান সমান 400। পেরিমিটারের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় এই অর্ধেক দৈর্ঘ্য নেই, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ নেই। বলছে ব্রেথ হচ্ছে 60%, লেন্থ যদি 100x হয় তাহলে ব্রেথ হবে 60x। 100x এর 60% মানে হচ্ছে 60x। তাহলে পেরিমিটার যদি 800 হয় তবে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ হবে আমার 400, মানে 100x প্লাস 60x, 160x সমান সমান 400। তাহলে এখান থেকে আমরা পাই x সমান সমান 160, এখানে নিচে আসবে 4 10 40, 4 4 16, 8 2 16, 5 8 40, মানে 5/2। x সমান সমান 5/2। x সমান সমান যদি 5/2 হয়, কি বের করতে বলছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। দৈর্ঘ্য 100x, প্রস্থ 60x, তার মানে ক্ষেত্রফল হলো 6000x²। দৈর্ঘ্য 100x, প্রস্থ 60x, দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল, এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে x সমান সমান 5/2, তার মানে আমি এখান থেকে আমার টার্গেট হচ্ছে এইটার মান বের করব। তাহলে x² সমান সমান 5 × 5/2 × 2, 600x² সমান সমান, তার মানে এদিকে আমি 6000 দিয়ে গুণ করব, এদিকেও আমি 6000 দিয়ে গুণ করব। তাহলে 600x² সমান সমান 2 2 4, 4 15 4 15 60, 5 5 25, 15 25 হচ্ছে 375, 0 0। 6000x², খেয়াল করেন 6000x² ক্ষেত্রফল সমান সমান 37500। কমেন্ট দেন কার কার কাছে ক্লিয়ার। থ্রি 7500। সবাই অ্যান্সার দেন, লাইভে 8-10 জন আছেন। মুন্নি অ্যান্সার দেন, 37500। মুন্নি ক্লিয়ার না, অ্যান্সার দেন। আলফাজ, ফিরোজ, সবুজ ভাই, নেক্সট ম্যাথ। এটা কিন্তু 23তম লিখিতে আসছে। বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 9 ফুট চওড়া একটি রাস্তা আছে। খেয়াল করেন, বর্গাকার একটা মাঠের ভিতরে 9 ফুট চওড়া একটা রাস্তা আছে। এটা হচ্ছে আমার 9 ফুট। 9 ফুট যদি রাস্তার ক্ষেত্রফল 3 একর হয়, এই যে রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমার 3 একর। 1 একর মানে হচ্ছে 4840 বর্গ গজ। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তবে রাস্তা বাদে মাঠের চারদিকে বেড়া দিতে, রাস্তা বাদে মাঠের চারদিকে বেড়া দিতে কি বলছে?
ভিতরে চারদিকে 9 ফুট চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 3 একর হয় তবে রাস্তা বাদে মাঠের চারদিকে, এই রাস্তা বাদে, এই রাস্তা আপনি বাদ দিবেন, এই মাঠের চারদিকে বেড়া দিতে, মাঠের চারদিকে বেড়া দিতে, রাস্তা বাইরে থাকবে, রাস্তা বাদে প্রতি গজ 3.50 টাকা হিসেবে কত টাকা ব্যয় হবে? অনলাইনে অফলাইনে যেখানেই দেখবেন খুব সহজ সহজ ম্যাথ করাচ্ছে শিক্ষকেরা, সেখানে স্টুডেন্টের হুমড়ি ভিড়। আমরা জটিল কঠিন ম্যাথ, যেগুলো অ্যাডভান্স ম্যাথ, যেগুলো আসলেই ব্যাংক বিসিএসের জন্য কাজে লাগে, আমরা সেগুলো করাতে আসলে স্টুডেন্ট থাকে না লাইভে। সহজ ম্যাথ করালে স্টুডেন্ট প্রচুর। আমি এই মুহূর্তে ব্যাংক বিসিএসের রিটেন ম্যাথের ক্লাস না নিয়ে এই মুহূর্তে আমি যদি প্রাইমারি নিবন্ধনের বাচ্চাদের ম্যাথ করাতাম, আমার এই মুহূর্তে লাইভে উপস্থিত থাকতো 1K। অথচ ওই ম্যাথে কিন্তু আসলে ব্যাংক বিসিএস হবে না। ব্যাংক আর বিসিএস ক্যাডার হতে হলে এই ধরনের অ্যাডভান্স ম্যাথ করতে হবে। ইভেন আমি অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, সব আমি শেখাই, বোঝাই। কঠিন ম্যাথ করাতে গেলেই লাইভে স্টুডেন্ট থাকে না, তারপরে আমি শেখাই, তারপরে আমি বোঝাই। কারণ আমার কিছু ভাই বোন আছে যাদের দরকার আছে কঠিন ম্যাথ শেখার, কারণ একটু কঠিন ম্যাথ না শিখলে তো জব হবে না, ব্যাংক বিসিএস হবে না। তাহলে খেয়াল করেন, এটা একটু বড় করে আঁকি বোঝার সুবিধার্থে। বলা হয়েছে যে একটা বর্গক্ষেত্র আছে, যে বর্গক্ষেত্রের মাঝে একটা মাঠ আছে। এখানে বলছে এই মাঠের ক্ষেত্রফলটা হলো আমার 3 একর। এই মাঠের প্রস্থ হচ্ছে 9 ফুট। 3 একর মানে হচ্ছে প্রতি একর সমান সমান 48 বর্গ গজ। গজের হিসাবে চলে আসছে। প্রতি গজে 3.50 টাকা হিসেবে কত টাকা ব্যয় হবে? এখানে গজের হিসেবে আসছে, যেহেতু বর্গ গজের হিসাব আসছে এবং গজের হিসাব আসছে, এই ফুটটাকে আমি গজ করে দিই। 3 ফুট 9 ফুট মানে হচ্ছে 3 গজ। রাস্তার দৈর্ঘ্য কত? 9 ফুট। 9 ফুট মানে হচ্ছে 3 গজ। তাহলে এই যে পুরা বর্গক্ষেত্রটা মানে মাঠ, এই মাঠের দৈর্ঘ্য ধরি এক্স। তাহলে এই যে ভিতরে যে মাঠ আছে রাস্তা বাদে, এই মাঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস, এদিক থেকে 3 গজ, এদিক থেকে 3 গজ বাদ যাবে, এক্স মাইনাস 6। তাহলে পুরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে আমার এক্স স্কোয়ার, আর রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল হচ্ছে আমার এক্স মাইনাস 6 তার স্কোয়ার। পুরাটার ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্র, পুরাটার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, আর মাঝের এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক্স মাইনাস 6 তার স্কোয়ার। তো পুরাটা থেকে আমি মাঝেরটা যদি মাইনাস করে দেই তবে আমি পাই এই রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল বলছে 3 একর। 1 একর সমান সমান 48 বর্গ গজ। 48 বর্গ গজ, 3 একর মানে 3 গুণ। 3 একর মানে হচ্ছে 1 একর, 3 একর মানে 3 গুণ, এত একর। এটা হচ্ছে আমার পুরা মাঠের ক্ষেত্রফল। এটা হচ্ছে রাস্তা বাদে ভিতরের মাঠের ক্ষেত্রফল। তো পুরাটা থেকে আমি ভিতরেরটা বাদ দিলে মাইনাস করলে পাই রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 3 একর। 3 একর, এটা হচ্ছে 1 একর। এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এটা সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 6 দুগুণী 12x প্লাস 6 6 36 সমান সমান 48 40 ইন্টু 3। এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে এখান থেকে পাই, ও এটা তো প্লাস হয়ে যাবে। খেয়াল করেন, মাইনাস মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 12x সমান সমান 48 40 ইন্টু 3 করার পরে 36 মাইনাস করতে হবে। তারপরে 12 দিয়ে ভাগ করলে x সমান সমান আছে হচ্ছে 12 13। x এর মান আসে 12 13। এগুলো আসলে নিজের করতে হবে, আমার এখন করার মতো মানে সময় বা মেধা নাই। এটুকুন করলে হয় x এর মান আসে 12 13। x এর মান যদি 12 13 আসে তবে
এক্স মাইনাস সিক্সের মান হবে আমার কত, 1213। এক্সের মান হচ্ছে 1213, তাহলে এক্স মাইনাস সিক্সের মান হচ্ছে 1213 থেকে 7 গেলে 7 আর 6 13, 1206 নাকি 7, 1206, ও 6 বাদ যাবে, 1213 থেকে 6 বাদ গেলে 1207। এটার মান হচ্ছে এক্স, এটার মান হচ্ছে এক্স মাইনাস সিক্স। এক্সের মান হচ্ছে 1213, সেখান থেকে 6 বাদ গেলে এক্স মাইনাস সিক্স সমান সমান 1207। তাহলে এই যে ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে, ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য পেলাম আমি 1207। এটার দৈর্ঘ্য হলো আমার 1207। তাহলে এটার পরিসীমা কত, এটার পরিসীমা হলো আমার 1207 গুণ 4, এটা হলো আমার পরিসীমা। প্রতি গজে 3.50 টাকা, তাহলে এত গজ, এটার পরিসীমা হলো আমার এত গজ, প্রতি গজে 3.50 টাকা, এত গজে প্রতি গজে 3.50 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হয়, এটা গুণ করলে আসে 16,898, 16,898, এটাই অ্যান্সার। এগুলো নিজের করতে হবে, এগুলো নিজের গুণ করতে হবে, ক্যালকুলেটর পাবেন না পরীক্ষার হলে। গুণ করার একটু সহজ পদ্ধতি হচ্ছে 3.5 গুণ 4, এর মানে হচ্ছে 12 আর 2 14, 1207 ইন্টু 14, এরপরে 14 ঘরের নামতা দিয়ে এটা গুণ করবেন। আলফাজ ভাই অ্যান্সার দিছেন। নেক্সট ম্যাথ, সময় কম, কষ্ট হয়ে যাচ্ছে। A farmer has 2 rectangle fields. The larger field has twice the length of and 4 times the width of the smaller field. একজন ফার্মার আছে যার 2টা ফিল্ড আছে, এই একটা ফিল্ড আর এই একটা ফিল্ড। বলছে দ্য লার্জার ফিল্ড হ্যাজ টয়েস লেন্থ, এটার লেন্থ যদি এক্স হয়, এটার লেন্থ হচ্ছে টয়েস এক্স, অ্যান্ড 4 টাইমস দ্য ওয়াইথ অফ দ্য স্মলার ফিল্ড, এটার প্রস্থ যদি ওয়াই হয়, এটার প্রস্থ হচ্ছে 4y। এটার দৈর্ঘ্য এক্স হলে এটার দ্বিগুণ দৈর্ঘ্য, এটার প্রস্থ ওয়াই হলে এটা 4 গুণ প্রস্থ, এইটার তুলনায় 4 গুণ প্রস্থ। দ্য স্মল ফিল্ড হ্যাজ অ্যান এরিয়া অফ কে, স্মলার ফিল্ডের এরিয়া হচ্ছে কে। এক্স যদি দৈর্ঘ্য হয়, ওয়াই যদি প্রস্থ হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই সমান সমান বলছে কে। তাহলে বলা হয়েছে দেন দ্য এরিয়া অফ দ্য লার্জার ফিল্ড, তাহলে লার্জার ফিল্ডের এরিয়া কত, 8xy, টয়েস এক্স আর 4y মানে 8xy। তাহলে বলা হয়েছে গ্রেটার দ্যান দ্য এরিয়া অফ দ্য স্মলার ফিল্ড বাই হোয়াট অ্যামাউন্ট। তাহলে লার্জার ফিল্ডের, খেয়াল করেন, স্মলার ফিল্ডের ক্ষেত্রফল কত, এক্সওয়াই সমান সমান হচ্ছে আমার কে, এটার ক্ষেত্রফল হচ্ছে 8xy। খেয়াল করেন 8xy মানে কি, 8 ইন্টু xy মানে হচ্ছে কে, xy মানে হচ্ছে কে, তার মানে হচ্ছে 8k। এখানে খেয়াল করেন xy মানে হচ্ছে কে, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 8k, আর এটার ক্ষেত্রফল হচ্ছে শুধু কে, এটার ক্ষেত্রফল 8k আর এটার ক্ষেত্রফল শুধু কে। তাহলে বলা হয়েছে যে বাই হোয়াট অ্যামাউন্ট, এইটার থেকে এইটার ক্ষেত্রফল হচ্ছে 7k বেশি। প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার 18 সালে আসছে, এটা প্রিলিমিনারিতে আসছে। কতগুলো অপশন ছিল, তার মধ্যে একটা অপশন ছিল 7k, 7k হচ্ছে অ্যান্সার। ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন। If the length of sides of 3 square gardens plot is increased by 50%, এই একটা স্কোয়ার প্লট, এর দৈর্ঘ্য হচ্ছে 100, ক্ষেত্রফল হচ্ছে আমার 100 এই একটা স্কোয়ার প্লট দৈর্ঘ্য হচ্ছে 100, ক্ষেত্রফল হচ্ছে 100 এই একটা স্কোয়ার প্লট দৈর্ঘ্য হচ্ছে 100, ক্ষেত্রফল হচ্ছে আমার 100
প্রত্যেকটা স্কোয়ার প্লটের দৈর্ঘ্য যদি 50% বাড়ানো হয়, তাহলে এটার দৈর্ঘ্য 50% বাড়ায় দিলাম, তাহলে দৈর্ঘ্য হবে 150, ক্ষেত্রফল হবে 15 15 225 225 শত। এটার দৈর্ঘ্য 15% বাড়ায় দিলাম, ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য হবে 115, ক্ষেত্রফল হবে 225 0 0। এটার দৈর্ঘ্য 15% বাড়ায় দিছি, মানে 115, ক্ষেত্রফল হবে 50% বাড়ায় দিছি, মানে এটা হচ্ছে 150, দৈর্ঘ্য 50% বাড়ায় দিছি, তাহলে ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য হবে 150, ক্ষেত্রফল হবে 15 15 225 0 0। পূর্বের তিনটা ক্ষেত্রফল ছিল 300 শত, 100 শত, 100 শত, 100 শত, মানে 300 শত। নতুন তিনটা ক্ষেত্রফল হলো 225 225 225, মানে হচ্ছে 675 675 শত। পূর্বের ক্ষেত্রফল ছিল 300 শত, নতুন তিনটার ক্ষেত্রফল হলো 675 শত। তাহলে আগে ছিল 300 শত, এবার হয়ে গেল 675 শত, মানে 375 বেড়ে গেল, 375 শত বেড়ে গেল। আগে ছিল 300 শত, আর এবার বাড়লো 375 375, আগের তুলনায় এত বাড়ছে। কত পার্সেন্ট? পার্সেন্ট চাইছে অ্যান্সার। 100 দিয়ে গুণ দিলে হয় পার্সেন্ট। 0 0 0 0, 3 অক্ষে 3, 3 15 75, না 3 25 75, 125% বেড়ে গেছে ক্ষেত্রফল। এই তিনটা ক্ষেত্রফলের তুলনায় এই তিনটা ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 125% বেশি। অমিত, আলফাজ, সৌমেন, আয়শা, মুন্নি, ফিরোজ, সবুজ। বোঝা গেছে? এখন শেষ মুহূর্তে যারা আছে এরা সবাই একটু অ্যাডভান্স, একটু ভালো লেভেলের স্টুডেন্ট, এই জন্য এদেরকে এত বোঝাবো না। এখন দ্রুত দ্রুত যাব, আপনারা শুধুমাত্র এগুলো করে দিবেন। ভিডিও লেসন দেওয়া আছে, টেনে দেখবেন, বারবার বুঝতে পারবেন। এটা রাখছি HW, বাসায় প্র্যাকটিস করবেন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন আছে সিনিয়র অফিসারে 17। টোয়াইস দ্য ওয়াইথ অফ রেক্টেঙ্গল ইজ 10 মিটার মোর দ্যান ইটস লেন্থ। এটা তো করাইছি কালকে। টোয়াইস দ্য লেন্থ অফ রেক্টেঙ্গল, খেয়াল করেন একটা রেক্টেঙ্গল আছে যার মোর দ্যান ইটস লেন্থ। টোয়াইস দ্য ওয়াইথ, ওয়াইথ যদি এক্স ধরি তাহলে আমার লেন্থ হবে ওয়াইথের দ্বিগুণ, ওয়াইথের দ্বিগুণ 10 মিটার মোর দ্যান লেন্থ। ওয়াইথের দ্বিগুণ, ওয়াইথ মানে প্রস্থ, প্রস্থের দ্বিগুণ মানে টোয়াইস এক্স, প্রস্থের দ্বিগুণ। এইটা হচ্ছে লেন্থের থেকে 10 বেশি। খুব কঠিন একটা প্রশ্ন, বোঝার চেষ্টা করেন। টোয়াইস দ্য ওয়াইথ খুব জটিল, কিন্তু ইংলিশ ভার্সন ম্যাথ এরকম জটিল থাকে, পেঁচানো থাকে। টোয়াইস দ্য লেন্থ, কোশ্চেন বুঝতেই জান বেরোয় যায়। টোয়াইস দ্য ওয়াইথ, ওয়াইথ যদি আমার হয় এক্স তাহলে টোয়াইস মানে দ্বিগুণ। টোয়াইস দ্য ওয়াইথ মানে ওয়াইথের টোয়াইস হচ্ছে অফ এ রেক্টেঙ্গল, একটা রেক্টেঙ্গেলের ইজ হয়, কি হয় 10 মিটার মোর দ্যান লেন্থ। ওয়াইথের দ্বিগুণ মানে টোয়াইস এক্স। এই টোয়াইস এক্স হচ্ছে এই লেন্থের থেকে 10 বেশি। এই লেন্থ যা তার থেকে 10 বেশি হচ্ছে টোয়াইস এক্স। তার মানে এই লেন্থটা হবে আমার টোয়াইস এক্স মাইনাস 10। ওয়াইথ ধরলাম এক্স, ওয়াইথের দ্বিগুণ মানে টোয়াইস এক্স। এই টোয়াইস এক্স হচ্ছে এই লেন্থের থেকে 10 বেশি। তাহলে লেন্থ কি? লেন্থ হচ্ছে এটার থেকে 10 কম, তাহলে লেন্থ হচ্ছে টোয়াইস এক্স মাইনাস 10। ক্ষেত্রফল বলছে 600, তাহলে প্রস্থ দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কি? এক্স ইন্টু টোয়াইস এক্স মাইনাস 10 সমান সমান 600। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলছে 600।
টয়েস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 600 সমান সমান 0। 2 দিয়ে কাটলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 সমান সমান 0। মিডিল টার্ম করেন, এখানে মিডিল টার্ম করলে হয় 20 আর 15, 15 20 গুণ করলে 300, 15 না কত, হ্যাঁ 15 আর 20 গুণ করলে হয় 300, বিয়োগ করলে হয় 5। তার মানে মিডিল টার্ম করলে এই অঙ্কের অ্যান্সার আসবে, এক্সের মান আসবে 15 অথবা 20। এই অঙ্কের অ্যান্সার আসবে 15 মাইনাস আসে, অ্যান্সার আসে হচ্ছে 20, মানে এক্সের মান আসে 20। যদি এক্সের মান হয় 20, মানে প্রস্থ হলো 20, তবে দৈর্ঘ্য হবে 20 দুগুণী 40 বিয়োগ 10 মানে 30। প্রস্থ যদি 20 হয়, দৈর্ঘ্য যদি 30 হয়, তবে পরিসীমা কত, পেরিমিটার কত? 30 আর 20 50, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ 50, মানে পুরা পেরিমিটার হচ্ছে 100। ফিরোজ ভাই অ্যান্সার দিয়ে দিছে, ধন্যবাদ। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আলফাজ ভাই অ্যান্সার দিছে। পরে দেখেন, ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখেন। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। একটা রম্বস আছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে, দেখাই দিয়ে যাই, যাদের দরকার দেখে নিয়ে, যাদের দরকার নেই তারা বসে থাকেন। একটা রম্বসের পরিসীমা 100, এর পরিসীমা হচ্ছে 180, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে 45, তার মানে প্রত্যেকটা বাহু হচ্ছে আমার 45। ক্ষুদ্রতর কর্ণ 54, ক্ষুদ্রতর কর্ণ হচ্ছে আমার 54, এই কর্ণটা হচ্ছে আমার 54। তাহলে এখানে আরেকটা কর্ণ রাখলাম, এই কর্ণটা যদি হয় আমার 54, তাহলে আমার অর্ধ কর্ণ হবে আমার 27। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় সমকোণে খণ্ডিত করে, এটা সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা যদি 45 হয়, এটা যদি 27 হয়, তাহলে এই বাহুটার মান হয় আমার 36। এটা 45, এটা 27, তার মানে এটা হবে 36, সমকোণী ত্রিভুজের সূত্রানুযায়ী। এটা যদি 36 হয়, এটাও 36 হবে, তার মানে এই কর্ণটা হবে 72। বলছে এর বিপরীত অন্য একটা কর্ণ কত, তাহলে অন্য একটা কর্ণ হলো 72। এরপর বলছে ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুইটির গুণফল। প্রথম কর্ণ হচ্ছে 54 আর দ্বিতীয় কর্ণ পেলাম 72, এটা গুণ করলে যা আসে সেটা অ্যান্সার। ফিরোজ, আলফাজ, সবুজ, সাইমা, সৌমেন, অমিত, মুন্নি, আমি এরকম স্টুডেন্টই চাচ্ছিলাম যারা আমার সাথে মাথা পর্যন্ত টিকে থাকতে পারবে। এটা লাস্ট, কষ্ট হয়ে যাচ্ছে আমার সত্যি। প্রমাণ করুন যে সামন্তরিকের কর্ণদ্বয় সামন্তরিক ক্ষেত্রটিকে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। সামন্তরিকের কর্ণদ্বয়, এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ, সামন্তরিকের কর্ণদ্বয় সামন্তরিককে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, মানে এইটা সমান সমান এইটা, সমান সমান এইটা, সমান সমান এইটা। ক্ষেত্রফল সমান, সর্বসম বলে নাই, সমানের কথা বলছে। সমান এক জিনিস আর সর্বসম আরেক জিনিস, সর্বসমর কথা বলে নাই, বলছে সমান, প্রমাণ করতে বলছে। আমরা জানি কোনো ত্রিভুজের, এই যে একটা ত্রিভুজ, যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং শীর্ষবিন্দু যোগ করলে হয় মধ্যমা। কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা যদি এইটা কল্পনা করি, এখানে খেয়াল করেন, এই যে একটা ত্রিভুজ, এটা হলো মধ্যমা, কারণ সামন্তরিকের কর্ণদ্বয় মাঝ বরাবর ছেদ করে। তার মানে এই যে একটা ত্রিভুজ, এটা হলো মধ্যমা। তার মানে আমরা জানি কি, মধ্যমা ত্রিভুজ দুইটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে, তার মানে এইটা আর এইটা সমান। ঠিক তেমনিভাবে আমরা লিখতে পারি, এটা যদি হয় আমার সামন্তরিক,
এটা হলো আমার আরেকটা মধ্যমা, এটা হলো মধ্যমা। তাহলে এই ত্রিভুজটা যদি আমি কল্পনা করি, এই ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাই এটা একটা ত্রিভুজ, এটা একটা মধ্যমা, মধ্যবিন্দুতে ছেদ করছে, এইটা আর এইটা সমান। তার মানে এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান। তাহলে এই দুইটা সমান আর এই দুইটা সমান। আবার আমরা যদি এদিকে তুলনা করি, তাহলে এই যে একটা ত্রিভুজ, এই যে একটা মধ্যমা, মধ্যমা মানে মাঝ বিন্দুতে ছেদ করছে, তার মানে এইটা আর এইটা সমান। তাহলে আমরা বলতে পারি এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান। আপনি যেমনে বলেন না কেন, সবগুলোর ক্ষেত্রফল সমান। এখানে আরও একটু জটিল ব্যাখ্যা আছে, মানে অন্য একটা ব্যাখ্যা আছে, সেটা আজকে আর দেবো না, কষ্ট হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত। সবাইকে অনুরোধ করব, অনেক কষ্ট করে ক্লাস নিলাম, সবাই অবশ্যই পুরা ক্লাসটা খাতায় করে নোট দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন, আমার এক্সাম সব কিছু যদি ভালো লাগে, আপনাদের ভাই বোন যারা আছে তাদেরকে একটু ইনভাইট করবেন। কারণ এখানে বেশি স্টুডেন্ট থাকলে আমার বেশি দিতে মন চাইবে, আমি এনার্জি পাই, আমি কিছু আর্থিক বেনিফিটস পাই। সে আর্থিক বেনিফিটসগুলো আমার এই মানে স্টুডিও সেট আপ করতে কাজে লাগে। কারণ এর একটা ক্লাস কন্টিনিউ করতে আমার অনেক টাকা খরচ হয়, অনেক। একটু ইনভাইট করবেন আপনাদের বন্ধুদের আসতে, আর ভালো ভালো কিছু বন্ধু থাকলে আপনাদের মধ্যে কম্পিটিশন তৈরি হবে। যেমন এখন শেষ মুহূর্তে দেখেন আপনারা 8-10 জন আছেন, ধুমাইয়া কমেন্ট দিচ্ছেন, তার মানে কি আপনাদের মধ্যে একটা কম্পিটিশান হচ্ছে। এখানে যদি আপনারা মাত্র 2-3 জন থাকতেন, আপনাদের মধ্যেও যেমন কম্পিটিশান হতো না, আমারও ক্লাস কন্টিনিউ করতে ভালো লাগতো না। তাহলে কি করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে একটু ইনভাইট করবেন আমার ক্লাসে আসার জন্য। 6 মাসে মাত্র 600 টাকা নিচ্ছি, আপনি বুঝতে পারতেছেন, মান্থলি মাত্র 100 টাকা। অথচ আপনার ভাই বোন বন্ধু আছে, আপনার বন্ধুরা আছে যারা ঢাকাতে পড়াশোনা করে, প্রাইভেট ভার্সিটিতে পড়ে, প্রতি মাসে আপনার বন্ধু ঢাকাতে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, প্রতি মাসে 6000 টাকা যায় তার মাত্র সিগারেটের পিছনে। 10টা ব্যানসন সিগারেট খাইলে প্রতিদিন 200 টাকা, মাসে 6000 টাকা শুধু সিগারেটের পিছনে যায়। অথচ 6000 টাকা সিগারেটের পিছনে ব্যয় করতে পারে, 100 টাকা আমার পাশে ব্যয় করতে পারে না। আজ এই পর্যন্ত, শুভরাত্রি, ধন্যবাদ। আগে জব পরে সব। সবাই একটু কষ্ট করে টাইপ করে লিখে দিয়ে যান, আগে জব পরে সব।